supply chain management class. Today we are going to see already আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। আমরা বলেছি যে ফিনান্সিয়াল পারফরমেন্স কাজে লাগাতে পারি, তাহলে আমাদের কোম্পানির আলটিমেট, সেক্ষেত্রে আমরা বলেছি যে ফিনান্সিয়াল পারফরমেন্সের মেজারমেন্ট গুলো কি কি। আমরা 6টা মেজার আলোচনা করেছিলাম, যেমন পরে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার, ইনভেন্টরি টার্নওভার, প্রপার্টি ইকুইপমেন্ট অ্যান্ড পিপিই। তো আলোচনা মানে টার্নওভার বা বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স আলোচনা করেছি। এর মূল উদ্দেশ্য হচ্ছে যে এইসব ফাইন্যান্সিয়াল পারফরমেন্স গুলোর সাথে সাপ্লাই চেইনের যোগসূত্র আমরা কিভাবে আছে কিনা সেটা দেখব। তো এক্ষেত্রে আমরা বলেছি যে একটা সাপ্লাই চেইনে 6টা ড্রাইভার্স কাজ করে। সাপ্লাই চেইনে 6টা ড্রাইভার্স কাজ করে, বা 6টা ড্রাইভার্স মিলে একটা 6টা ড্রাইভার যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাকে কম্পিটিটিভলি দুটো স্ট্র্যাটেজির যে কোনো একটা বেছে নিতে হবে। অর্থাৎ প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আপনার দুটোর যে কোনো একটা স্ট্র্যাটেজি রিসিভ করতে মানে অ্যাকসেপ্ট করতে হবে। নম্বর 1 হচ্ছে এফিসিয়েন্সি। হয় আপনি আপনার সাপ্লাই ড্রাইভার এমন ভাবে অপারেট করবেন যেন এফিসিয়েন্সি অর্জিত হয়, আর তা না হলে এমন ভাবে আপনার সাপ্লাই চেইন ড্রাইভারটাকে চালাবেন যেন রেসপন্সিভনেস অর্জিত হয়। এফিসিয়েন্সি মানে হচ্ছে দক্ষতা, আর রেসপন্সিভনেস দ্রুততা। এফিসিয়েন্সি হচ্ছে কম খরচ, আর রেসপন্সিভনেস কোনো বিষয় না। আপনি সাপ্লাই চেইন ড্রাইভার প্রত্যেকটাই 6টা ড্রাইভার আলোচনা করতে গিয়েই আইদার আপনার হবে যে আমরা কত কম খরচে ইনভেন্টরি বা ট্রান্সপোর্টেশন এর কাজটা করতে পারি, অথবা কত দ্রুত কাস্টমারের হাতে পৌঁছানোর জন্য ইনভেন্টরিকে কাজে লাগাতে পারি, বা রেসপন্সিভ মানে ট্রান্সপোর্টেশনকে বা ফ্যাসিলিটিকে বা ইনফরমেশনকে কাজে লাগাতে পারি। তো আমরা সাপ্লাই চেইনের আলোচনা মানে ড্রাইভার্সের আলোচনা এখন যা করব তার প্রত্যেকটাতেই আমাদের দৃষ্টি থাকবে যে এটা কি এফিসিয়েন্সির জন্য ইউজ করছি নাকি আর রেসপন্সিভ বিনিময়ে আপনার কাস্টমার সন্তুষ্টি বাড়লো, তারা বাড়তি টাকা দিতেও তাদের কোনো আপত্তি থাকবে না। আপনি ঠিক কোন স্টাইলটা নেবেন সেটাই আপনার have to accept the efficiency or responsiveness. এই অংশটুকু কি ক্লিয়ার? এই অংশটুকু কি ক্লিয়ার প্লিজ? Efficiency and responsiveness. বলা যাবে? হ্যালো হ্যাঁ মোহিত। স্যার, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন।
স্যার এখানে কম্পিটিটিভ স্ট্র্যাটেজিতে এফিসিয়েন্সি বলতে বোঝাচ্ছে যে আমাদের কম্পিটিটিভ যে সেক্টর গুলা অন্যান্য যে সেক্টর আছে যেগুলা হচ্ছে কোম্পানির প্রতিযোগিতামূলক, মানে যাতে যারা কম্পিট করতে পারবে, কম্পিটিশন করতে পারবে, তাদের সাথে মামুন বলতে পারবেন? মামুন? যত কম খরচে কাস্টমারের কাছে প্রোডাক্ট ডেলিভারি দেওয়া যায় সেই চেষ্টা। আর রেসপন্সিভনেস মানে হচ্ছে কত টাইমলি কাস্টমারের অর্ডারে সাড়া দেওয়া, চেষ্টা। আপনি যদি খরচ বাঁচাতে চান সেক্ষেত্রে টাইমলি দেওয়ার টার্গেট নির্ধারণ করা যাবে না। ক্লিয়ার? জি স্যার। আবারও বলছি, যে কোনো ইস্যুতেই আপনার দুটোর যে কোনো আর রেসপন্সিভনেসটা হচ্ছে কাস্টমারকে দ্রুত দেওয়ার, এখানে খরচ কোনো ফ্যাক্টর না। তো আপনি যখন রেসপন্সিভনেস স্ট্র্যাটেজি গ্রহণ করবেন তখন আপনার খরচের চিন্তা করা যাবে না, খরচ বাঁচানোর চিন্তা করাটা সম্ভব হবে না। আর যখন খরচ বাঁচানোর চিন্তা করবেন তখন আপনার দ্রুত বা টাইমলি দেওয়ার চিন্তাটা করা না। যে কোনো একটা আপনাকে বেছে নিতে হবে কম্পিটিটিভ স্ট্র্যাটেজির মধ্যে। ওকে? জি স্যার। আমরা এই পর্যায়ে দেখব ওয়ালমার্টের একটা কেস এখন একটু আলোচনা করব। ওয়ালমার্টের নাম তো শুনেছি আমরা অনেকবার, না? জি স্যার। ওয়ালমার্টের স্ট্র্যাটেজিটা হচ্ছে টু বি এ রিলায়েবল লো কস্ট রিটেইলার ফর এ ওয়াইড ভ্যারাইটি অফ মাস কনজাম্পশন গুডস। তাদের স্ট্র্যাটেজিটা হবে নির্ভরযোগ্য, লো কস্ট, কম খরচে কাস্টমারদেরকে দিবে একটা এমন একটা রিটেইলার সে হবে ফর এ ওয়াইড ভ্যারাইটি অফ মাস কনজাম্পশন গুডস, যাদের অনেক প্রোডাক্টের সমাহার থাকবে, কম খরচে নির্ভর মার্কেট দিবে। এই টার্গেট, এটা হচ্ছে তাদের কম্পিটিটিভ স্ট্র্যাটেজি। এই স্টাইলে তারা আগাবে বা এগিয়েছিল। তো দি আইডিয়াল সাপ্লাই চেইন ফর ওয়ালমার্ট হচ্ছে তাদের দে এমফাসাইজ এফিসিয়েন্সি। তারা মূলত খরচ কমানোর দিকে জোর দিয়েছে, but also maintain an equal level of responsiveness in terms of product availability. তবে তারা যেটা করেছে সেটা হলো যে প্রোডাক্টটাকে অ্যাভেলেবল করার দিকেও জোর দিয়েছে, মানে সব ধরনের পণ্য তাদের দোকানে থাকবে এই দিকে তারা নজর দিয়েছে, আর খরচ যত কমিয়ে দেওয়া যায় এই দুটো স্টাইলকে তারা সামনে রেখেছে। সেক্ষেত্রে তারা ইনভেন্টরি ক্ষেত্রে কেমন ব্যবস্থা করেছে দেখেন। এফিশিয়েন্ট সাপ্লাই চেইন বাই কিপিং লো লেভেলস অফ ইনভেন্টরি। তাদের টার্গেট হলো ইনভেন্টরি যত কম রাখা যায়, ইনভেন্টরি খরচটা তারা কমাতে চেয়েছে। সাপ্লাই চেইনটা তারা এমন স্টাইলে করবে যেন ইনভেন্টরি কম লাগে, অর্থাৎ মজুদ বা গোডাউন, এটা এই খরচটা তারা কমাতে চেয়েছে। কিভাবে? ওয়ালমার্ট পায়োনিয়ার্ড ক্রস ডকিং, তারা চালু করে ক্রস ডকিং। ক্রস ডকিং মানে হচ্ছে এ সিস্টেম ইন হুইচ ইনভেন্টরি ইজ নট in a warehouse but rather is shipped to stores from the manufacturer with a brief stop at a distribution center, যেটাকে আমরা বলি ডিসি। মানেটা হচ্ছে তারা ইনভেন্টরি অর্থাৎ মজুদ না করে একটা হাউসে মজুদ নেই, তারা
সিস্টেমটা করেছে যে র মেটেরিয়ালসটা আসার পরে ডিস্ট্রিবিউশন সেন্টারের মানে তাদের মূল প্রোডাক্টটা তো আপনি বুঝতে পেরেছেন। প্রোডাক্ট হচ্ছে বিভিন্ন উৎপাদিত পণ্য। বিভিন্ন কোম্পানির নিজেরা প্রোডাক্ট উৎপাদন করতো না, তারা হলো খুচরা বিক্রেতা। তো তারা কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট এনে কোনো গোডাউনে না রেখে তারা প্রথমে সংক্ষিপ্ত সময়ের জন্য ডিস্ট্রিবিউশন সেন্টারে মানে যাত্রা বিরতি করে product is transferred from inbound trucks from the supplier to outbound trucks to the retail. দ্রুত ওই কাজ না, ওয়ালমার্টের তো অনেকগুলো এরপরে কোনো গোডাউনে না রেখে সরাসরি ওই তাদের মিনা বাজারের মতো ওই জাহাজে করে মাল এনে অথবা ট্রাকে করে মাল এনে এক জায়গায় কিছুক্ষণের জন্য বিরতি দিয়ে বীজ দিকে পাঠিয়ে দিচ্ছে করেছে। এটার নাম তারা দিয়েছে হলো ক্রস ডকিং, মানে মাঝপথে দেওয়া। বুঝতে পেরেছি ওয়ালমার্টের স্টাইলটা ইনভেন্টরির ক্ষেত্রে। জি স্যার। তো ওয়ালমার্ট ফেভার্স এফিসিয়েন্সি ওভার রেসপন্সিভনেস, সবার নিচের লাইনটা দেখেন। ওয়ালমার্ট আসলে এফিসিয়েন্সির উপরে জোর দিয়েছে এখানে, বিশেষ করে এই ক্ষেত্রে। ট্রান্সপোর্টেশনে কি করেছে দেখেন, ওয়ালমার্ট রানস ইটস ওন ফ্লিট। ফ্লিট মানে হলো এখানে জাহাজের বহর, টু কিপ রেসপন্সিভনেস হাই। তারা কাস্টমার মানে শপিং সেজন্য তারা যে পরিবহনের ব্যবস্থা, কিন্তু সুবিধা যেটা হয়েছে, দি বেনিফিটস ইন টার্মস অফ রিডিউসড ইনভেন্টরি। ওই যে তারা ইনভেন্টরি মানে যে কোনো মাল আসার সাথে সাথে আমরা চতুর্দিকে আমাদের যে কয়েকটা ব্রাঞ্চ অফিস আছে দ্রুত সেগুলোতে পাঠিয়ে দেবো। মুহিব, অর্থাৎ এখানে মূলত ওয়ালমার্ট ওই যে গোডাউন ভাড়া যে তাদের বেঁচে গেছে, গোডাউন ভাড়ার বেঁচে যাওয়ার একটা অংশ তারা ইউজ করেছে ট্রান্সপোর্টেশনে, খুব মানে কুইক ট্রান্সপোর্ট। ওকে, ওয়ালমার্ট আর কি করেছে ফ্যাসিলিটির ক্ষেত্রে, ইট ইউজেস সেন্ট্রালি লোকেটেড ডিসি মানে ডিস্ট্রিবিউশন সেন্টার within its network to stores of network of stores to decrease the number of facilities at each. দেখেন ওরা যে কাজটা করেছে, তারা একটা ডিস্ট্রিবিউশন সেন্টার রেখেছে যেখান থেকে খুব দ্রুত তাদের যে ব্রাঞ্চ অফিস গুলো আছে বা ব্রাঞ্চ তাদের যে সেই শোরুম গুলোতে যেন খুব সহজে মাঝামাঝি একটা ডিস্ট্রিবিউশন সেন্টার খুলেছে, ওখান থেকে সব শোরুম গুলোতে সে যেন মাল পাঠাতে পারে। উদ্দেশ্য কি, টু ডিক্রিজ দ্য নাম্বার অফ ফ্যাসিলিটি এট ইচ ডিসি, যাতে করে তার প্রত্যেকটা গোডাউনের সাথেই প্রত্যেকটা শোরুমের সাথেই একটা করে গোডাউন রাখা না লাগে।
আবার বলছি, প্রত্যেকটা শোরুমের সাথে একটা করে গোডাউন রাখা মানে কি বাড়তি খরচ। সে সেই স্যার কাজটা না এক্সট্রা করে খরচ কি হয়ে যাবে, সে কি করেছে, 5টা বা 10টা বড় গোডাউন বা একটা ডিস্ট্রিবিউশন সাথে সাথে ওই ডিস্ট্রিবিউশন সেন্টারে রেখে তাৎক্ষণিক ওখান থেকে ভাগ করে পাঠিয়ে দিয়েছে হলো বিভিন্ন শোরুম গুলোতে বা সুপার শপ গুলোতে। তো এই ডিস্ট্রিবিউশন সেন্টারটা তারা প্রত্যেকটা সুপার শপের সাথে আলাদা আলাদা করে গোডাউন না রেখে একটা সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন সেন্টার করেছে কয়েকটা জন্য। এতে তাদের আলাদা আলাদা গোডাউন করার যে খরচ, সেখান থেকে তাদের মানে খরচ থেকে তারা বেঁচে গেছে। আর বলা হচ্ছে ওয়ালমার্ট বিল্ডস রিটেল স্টোরস অনলি হোয়ার দ্য ডিমান্ড ইজ সাফিসিয়েন্ট টু জাস্টিফাই। তো তারা মানে এক এক জায়গায় তাদের স্টোর গুলো, রিটেল স্টোর গুলো স্থাপন করেছে এমন জায়গায় যেখান থেকে ডিস্ট্রিবিউশন সেন্টারটা কাছে, খুব সহজে যেন ওখান থেকে সেই মালটা পেতে পারে, যেন 3 দিন আগে অর্ডার দেওয়া না লাগে, সহজেই যেন তখন মাল বুঝে পায়। মনে করেন ঠিক ফার্ম গেটে যদি একটা ডিস্ট্রিবিউশন সেন্টার থাকে, তাহলে ওখান থেকে মিরপুর, ওখান থেকে আপনার আহ মতিঝিল, তারপরে ওখান থেকে আপনার খিলগাঁও, সব দিকে যদি আপনি ঘেরাও করে 4-5টা স্টোর করেন, তো ফার্ম গেট থেকে ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে খুব দ্রুত অল্প দূরত্বে মাল পৌঁছে দিতে পারলেন, আপনার সময় লাগলো, আবার খরচটাও, ট্রান্সপোর্টেশন খরচটাও বেঁচে গেল। কিন্তু আপনার যদি গাজীপুর থেকে মাল এনে এনে তারপরে ঢাকার সবগুলো এসে দিতে হয়, শোরুমে দিতে হয়, তখন কিন্তু ট্রান্সপোর্টেশন খরচ এখন বেড়ে যেত। এই ছিল ওয়ালমার্টের ফ্যাসিলিটির অবস্থা। ফ্যাসিলিটি বলতে বোঝাচ্ছি লোকেশন, যে জায়গা থেকে মাল ডেলিভারি দেওয়া হয় বা যে জায়গা থেকে পণ্য বিক্রি করা হয়, যে জায়গায় মালামাল প্রডিউস করা হয়, এগুলোকে আমরা বলি ফ্যাসিলিটি। ইনফরমেশনে ওয়ালমার্ট কি করেছিল? Huge investment in information technology, allowing the company to feed demand information across the supply chain to suppliers who manufacture only what is being demanded. তারা ইনফরমেশনে খুব ব্যাপক ইনভেস্টমেন্ট করেছে। উদ্দেশ্য কি? টাইমলি যেন তারা মানে ডিমান্ড গুলো বুঝতে পারে, কোন শোরুমের কি অবস্থা, সেটা যেন শোরুমে বা তাদের সুপার শপ গুলোতে মাল শেষ হওয়ার সাথে সাথেই যেন তার কাছে ইনফরমেশন চলে আসে, এমন আপডেটেড ইনফরমেশন সিস্টেম তারা চালু করেছিল। তো ইনফরমেশন পেছনে তারা খরচ করেছে, হাই কোয়ালিটি সফটওয়্যার তারা ইউজ করেছে, এবং ইনফরমেশন যেন ঘটার সাথে যেন তথ্য চলে আসে সেই ব্যবস্থা তারা করেছে। তো এখানে কিন্তু তারা রেসপন্সিভনেসটা ইউজ করেছে, তাই না? এখানে তারা এফিসিয়েন্সি না, রেসপন্সিভ ইউজ করেছে। ক্লিয়ার? জি স্যার। সোর্সিং, সোর্সিং মানে কি? সোর্সিং মানে স্যার ওই যে আমরা প্রোডাক্টটা যেখানে যে প্রোডাক্ট সেল করার জন্য, জি স্যার। আবার বলেন তো, সোর্সিং বলতে কি বুঝছিলেন? জি স্যার। হ্যাঁ স্যার মানে যে প্রোডাক্টটা সেল করার জন্য স্যার মানে ইয়ে খুঁজে মানে যথাযথ জায়গা বা স্যার মানে ইয়ে খুঁজে বের করে স্যার, প্লেস খুঁজে বের করে স্যার। না না, সোর্সিং মানে হচ্ছে যে কোত্থেকে আনবো মাল, প্রোডাক্টটা কাকে দিয়ে করাবো, মানে মাল আনার কাজটা অথবা উৎপাদনের কাজটা কে করবে, আমি নিজে করবো না অন্য দিয়ে করাবো, সেই সিদ্ধান্তটাই হলো সোর্সিং। ওকে, জি স্যার। সোর্সিং হচ্ছে যে এই আনা নেওয়ার কাজটা অথবা উৎপাদনের কাজটা অথবা অ্যাসেম্বলির কাজটা এটা কে করবে, আমি করব না অন্য কেউ করবে। সোর্সিং এর সংজ্ঞাটা যদি আমরা বলি, সোর্সিং ইজ দ্য সেট অফ বিজনেস প্রসেসেস রিকোয়ার্ড টু পারচেজ গুডস এন্ড সার্ভিসেস। মানে কোনো পণ্য কেনার জন্য যে প্রসেসটা, সেই প্রসেসের সেটটাকে বলা হচ্ছে সোর্সিং। আপনার একজন ম্যানেজারকে must first decide whether each task will be performed by a responsive or efficient source and internal or external or third party। আমরা নিজেরা করবো না অন্যরা দিয়ে করাবো।
খরচে করব নাকি দ্রুত করার সিদ্ধান্ত নেব। সোর্সেস ফর ইচ প্রোডাক্ট ইটস তো ওয়ালমার্ট যে কাজটা করেছে, সব কোম্পানি মানে সবগুলো শোরুমের জন্য ওর কাছ থেকেই মাল আনবে, তাতে ইকোনমিজ অফ স্কেলটা অ্যাচিভ হবে। ইকোনমিজ অফ স্কেল মানে হচ্ছে হিউজ উৎপাদন করার কারণে বা অনেক বেশি আনার কারণে যে খরচ কমে যায়, পার ইউনিট কস্ট কমে যায়, সেটার নাম হলো ইকোনমিজ অফ স্কেল। একটা জাহাজ কম পড়বে না? ওয়ালমার্ট এইভাবে পার ইউনিট কস্ট কমা। প্রাইসিং কি করেছে ওয়ালমার্ট? প্র্যাকটিসেস এভরিডে লো প্রাইসিং, এটাকে বলে ইডিএলপি। দেখতে পাচ্ছেন ইডিএলপি? জি স্যার, দেখতে পাচ্ছি। এই ইডিএলপি সিস্টেমটা দুনিয়ায় আবিষ্কার করেছে হলো ওয়ালমার্ট, এবং প্রাইসিং এ তাদের টার্গেটটাই ছিল স্যার ওদের দেখা থেকে তো ওকে। স্বপ্ন করতেছে অনেকগুলো। বাংলাদেশে ওই তো আজকে আমরা তো আর আগাতে পারবো না। আমরা মূলত এই যে একটা ওয়ালমার্টের উদাহরণ দিয়ে বোঝাতে চাইলাম যে একটা কোম্পানি ড্রাইভার সংক্রান্ত সিদ্ধান্তগুলো তারা কিভাবে নেয়। কোনো কোনো ড্রাইভারের ক্ষেত্রে তারা রেসপন্সিভনেস স্ট্র্যাটেজি ইউজ করেছে, কোনো কোনো ড্রাইভারের ক্ষেত্রে তারা এখানে শেষ করছি। আগামী দিনে ইনশাআল্লাহ আমরা ড্রাইভার গুলোকে ধরে ধরে আলোচনা করব যে এই 6টা জি স্যার, ড্রাইভার ইনশাল্লাহ স্যার। ফ্যাসিলিটি, ইনভেন্টরি,